কবিরের বউ বাড়িতে আসলে আমি এই বাড়িতে থাকবো না বলে দিলাম। সেদিন শাশুড়ির মুখে এমন কথা শুনে তাড়াতাড়ি করে ফোন কেটে দেয় আশিকা। বিয়ের আগে শাশুড়ির কথা মতোই সব কিছু হয়েছিল। তিনি বিয়ের তারিখ ঠিক করেছিলেন, এমনকি বিয়েতেও এসেছিলেন। ছেলের বিয়েতে সচরাচর মাকে বিয়েতে আসতে দেখা যায় না। বিয়ের পর আশিকাকে শ্বশুর বাড়ি না নিয়ে গিয়ে চাচা শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আশিকার শাশুড়ি ইনিয়ে বিনিয়ে এটা ওটা বলে তাদের বাড়িতে নিতে নিষেধ করেন। আশিকা আর কবিরের বিয়ে হয়েছে প্রায় 3 বছর। এই 3 বছরে একটা দিন বা রাত শ্বশুর বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি আশিকার। তখন বিয়ের 1.5 মাস। আশিকার বাড়ির আশেপাশের মানুষ বলা বলি শুরু করে দেয়, বিয়ের 1.5 মাস হয়ে গেছে, তবুও একদিনও কেন শ্বশুর বাড়ি যায় না আশিকা? শুনেছি সৎ শাশুড়ি, ওই মহিলা কি আর ভালোবাসবে? নিজের শাশুড়ি হলে যে বাবি হোক ছেলের বউকে বাড়িতে নিত। আশিকা এই সমস্ত কথা শুনতে ভীষণ খারাপ লাগতো। তাই সে তার কবিরকে ফোন করে বলে অন্তত একদিন আর এক রাতের জন্য যেন তাকে নিয়ে যায় ওদের বাড়িতে। কবির গিয়ে নিজের বাবাকে জানাতেই পাশ থেকে কবিরের সৎ মা বলে ওঠে, কবিরের বউ বাড়িতে আসলে আমি এই বাড়িতে থাকবো না বলে দিলাম। আশিকা এবার বুঝে যায় তার ভাগ্য কেমন হতে চলেছে। সে বরাবরই চাপা স্বভাবের মেয়ে। কেমন যেন মনের কথা কষ্ট কাউকে বলতে পারে না, এমনকি নিজের স্বামীকেও না। প্রায় 3 বছর বাবার বাড়িতেই সবার কথা সহ্য করে কাটিয়ে দিতে হয় আশিকার। এই 3 বছরে অনেকবার শাশুড়িকে কল দিয়েছে, শাশুড়ি কল রিসিভ করেনি। বাবা 2বার স্ট্রোক করেছে ডাক্তারের ভাষ্য মতে, আর একবার করলেই হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। কবির যদি আশিকাকে বাচ্চায় নেওয়ার কথা বলে তাহলে তার সৎ মা সৎ বোন ফারজানা খুব অশান্তি করবে, আর তাতে তার বাবা অসুস্থ হয়ে যাবেন। তাই তো কবির নিজের বউকে নিজের কাছে রাখার সাহস করেনি। সে নিজেই মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায় আশিকার সাথে দেখা করতে। আশিকা তাকে নিয়ে আলাদা থাকার কথা বলে কবির রাগারাগি করে চলে যায় সেখান থেকে। আশিকার যেন কান্না থামতেই চায় না। কেন তার সাথেই এমন হচ্ছে? এত এত দুঃখ দুর্দশার মাঝে 3 বছর কেটে যায়। কোনো না কোনোভাবে আশিকা ঠিক সবর করে নিয়েছে, মেনে নিয়েছে ভাগ্যকে। সে শুধু দিন শেষে নিজের আক্ষেপ আর কষ্টগুলো নিজের ওপরওয়ালাকেই জানায়। হয়তো তিনিই কোনো একদিন আশিকার দিকে রহমতের দৃষ্টি দিয়ে চাইবেন। এই 3 বছরে মা সহ বাড়ির সবার ব্যবহার বদলে গেছে। শুধু বাবাটাই একটু সাহস যোগায়। তার বড় 2 ভাইয়ের বউগুলোও কেমন করে যেন কথা বলা শুরু করেছে। কথায় কথায় বলে, বাড়িতে বাড়তি মানুষ শুয়ে বসে খেলে উন্নতি হবে কিভাবে? টাকা পয়সা খরচ করে বিয়ে তো দেওয়া হলো, কিন্তু সংসার করে তো আর খেতে পারলো না। কবে যেই বাড়ি থেকে বিদায় হবে কে জানে। তাদের এই সমস্ত কথা শুনলে ভীষণ কান্না পায় আশিকার, কিন্তু কথা গিলে সহ্য করা ছাড়া আর কী বা করার আছে তার। বিপত্তি দেখা দিল বৃহস্পতিবার বিকেলে। এক লোক বাসায় এসে একটা খাম আশিকার বড় ভাইয়ের হাতে দিয়ে জানায় কবির সাহেব আরিয়া আশিয়াকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। লোকটার কথাটি শুনে আশিকার যেন মনে হচ্ছিল আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। এখনই বুঝি দম বন্ধ হয়ে সে মারা যাবে। আশিকার বড় ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিলেন আশিকার বাবা। মেয়ের জন্য আসা এমন খবর শুনে সাথে সাথে বুকে ব্যথা শুরু হয়ে যায় আশিকার বাবা আব্দুল গফুরের। তৎক্ষণাৎ মাটিতে ধপ করে পড়ে যান তিনি। চারপাশের মানুষজন জড়ো হয়ে যায় সেখানে। আশিকা সহ তার মা ভাবিরা আব্দুল গফুরের মাথায় পানি দিচ্ছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার জানান উনি আর বেঁচে নেই। ডাক্তারের কথা শোনা মাত্রই আশিকার ব্যক্তিগত দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। নিজেই যেন তলিয়ে যেতে থাকে কোনো এক নীল গহ্বরে। সন্ধ্যা 7টায় বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আশিকার মা তহুরা বেগম মাটি থাপড়ে থাপড়ে কান্না করে যাচ্ছেন। বাড়ির বউ 2টা থেমে নেই, তারাও বাবার সমতুল্য শ্বশুরের জন্য কান্না করছে। অন্যদিকে আশিকা ঘরের এক কোনায় বসে চোখ দিয়ে তার অঝরে পানি ঝরে যাচ্ছে।
আশিকার বাবা বেঁচে থাকতে বলতেন, আমার মেয়ে তো শব্দ করে কান্না করতে পারে না, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, দম আটকে যায়। আমার মেয়ে তো আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাহলে আমি মারা গেলে আমার মেয়ে সহ্য করবে কিভাবে? সে তো আমার জন্য কান্না করতে করতে নিজেই মারা যাবে দম বন্ধ হয়ে। বাড়ির সবাইকে বলতো, আমি মারা গেলে আমার মেয়েটাকে একটু দেখে রেখো, আশিকা আমার কলিজার টুকরো, ওর জন্য আমার সম্মান বাড়াবই কখনো কমেনি। বাবার বলা কথাগুলো যে বড্ড মনে পড়ছে আজ। আশিকা বারবার এক হাত দিয়ে চোখ মুছে যাচ্ছিল, বাবাকে দেখতেই ইচ্ছে করছিল ভীষণ। আজকের পর মায়ামাখা বাবার মুখটা যে আর দেখা হবে না তার। আশিকা বাহিরে আসে, বাহিরে সবার চোখে পানি, বাড়ির মানুষ তো চিৎকার করে কান্না করছে, বাড়ির একপাশে কবিরও দাঁড়িয়ে আছে। আশিকার মনে একটা প্রশ্ন জেগে ওঠে, সেও এসেছে? তাহলে আজ ও বাড়ির সবাই তার বাবার মৃতদেহ দেখতে এসেছে? তবে আশিকা যেন আজ কোনো দিকে খেয়াল করতে ইচ্ছে করছে না। পৃথিবীতে সে যাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই মানুষটা আজ তাকে একা করে স্বার্থপরের মতন ওপরওয়ালার নিকট চলে গেছে। তার কি একবারও এই অধম মেয়েটার কথা মনে হলো না? মনে হলো না সে চলে গেলে তার মেয়ে আরো বেশি একা হয়ে যাবে? মন খারাপ হলে যখন সে একা একা আকাশের দিকে তাকিয়ে থাকতো, তখন এই লোকটাই একমাত্র তাকে সঙ্গ দিত। এখন কে তার পাশে বসে আকাশ দেখবে? কে বলবে, দেখ মা, এই যে তুই যেমন কষ্ট নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছিস, ওই ওপরবেলা কিন্তু অবশ্যই তোকে দেখছে। তাকে সব জানিয়ে রাখ, সে নিশ্চয়ই উত্তম ফয়সালা করবে। আশিকা এগিয়ে গিয়ে দেখে তার বাবাকে গোসল করিয়ে খাটিয়ায় রাখা হয়েছে। চারপাশে আগরবাতির ঘ্রাণ যেন কষ্টটাকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। আশিকা গিয়ে খাটিয়া ধরে বসে পড়ে, কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা, ও বাবা, ওঠো না প্লিজ। দেখো, তুমি ছাড়া কিন্তু আমার এই দুনিয়ায় আর কেউ নেই। তোমার মতন আমাকে কেউ বোঝে না। আমি একা একা কিভাবে জীবন পার করব বলো তো? আমার ভাগ্য পুরোটা খারাপের মাঝে তুমিই একমাত্র মানুষ যে আমাকে সবর করতে শিখিয়েছো। তাহলে তুমি কেন আমার এমন একটা সংবাদ সহ্য করে নিতে পারলে না? বাবা, ও বাবা, তোমাকে তো অনেক কথা বলা হয়নি বাবা। সবার খারাপ কথা শুনে খারাপ লাগাই আমার সঙ্গী কে হবে এখন? তোমাকে ছাড়া যে আমার একদম চলবে না। বাবা, তুমি তো চলে গেলে, প্লিজ ওপরওয়ালাকে বলো তো আমাকেও যেন তাড়াতাড়ি নিয়ে যায়। আমি তোমার সাথে থাকবো বাবা। এই দুনিয়া আমাকে খুব কষ্ট দেয়। কান্না করতে করতে বেহুশ হয়ে যায় আশিকা। এক পাশ থেকে দুপাশে মহিলা তাকে একটু দূরে সরে নিয়েছে। কবির দূর থেকে এসব দেখে এগিয়ে আসে। পানি ছিটিয়ে বিভিন্ন উপায়ে আশিকার জ্ঞান ফেরানো হয়। মহিলা দুজন রুম থেকে বেরিয়ে যায়, পাশে কবির বসে আছে। আশিকা এবার কান্না করা শুরু করে দেয়। বাবার কাছে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলে কবির তাকে থামায়। আশিকা, এরকম করো না। তুমি জানো না মৃত ব্যক্তির কাছে কান্নাকাটি করতে নেই। আশিকা যেন এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উচ্চস্বরে বলতে থাকে, কেন এসেছেন আপনি এখানে? আমার বাবাকে আসলেই ঠিকঠাকভাবে খুন করতে পেরেছেন কিনা সেটা দেখতে। কবির এবার আশিকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, নিজের মাথার চুল একবার খামচে দিয়ে ধরে আবার বলতে থাকে, আমি কেন তোমার বাবাকে খুন করতে যাব? খুন তো করেছো তুমি আমাকে। আমি তোমার আর তোমার বাড়ির মানুষের মতন অমানুষ নই, তার জন্যই আজ এসেছি। আমার হৃদয় আছে। আমি আমি কি করেছি আপনার? সম্পর্ক ভেঙে ফেলা কি এতটাই তুচ্ছ নাকি যে ডিভোর্স পেপার পাঠালে আর আমি সিগনেচার করে দিলাম? মানে, আমি ডিভোর্স পেপার পাঠিয়েছি? বিকেলে এক লোক এসেছিল ডিভোর্স পেপার নিয়ে, সে জানাই আপনি আমাকে সিগনেচার করে দিতে বলেছেন। এ কথা শুনেই বাবা স্ট্রোক করে। আশিকা আর কথা শেষ করতে পারে না, কান্না করে দেয়। কবির আশিকার কথা কেমন যেন বুঝে উঠতে পারছে না। ডিভোর্সের কাগজ তো এ বাড়ি থেকে তাকে পাঠানো হয়েছিল, আবার আশিকা বলছে এ বাড়িতে কবির নিচে পাঠিয়েছে। এ কথাই বাসায় আসা লোকটা বলেছে। তার মানে কি অন্য কেউ এই কাজ করেছে? কে সে? সবাই নিজেদের বাড়ি চলে যাচ্ছে। আশিকাদের বাড়িও ফাঁকা হয়ে গেছে। আশিকা রুমের এক কোণায় মন খারাপ করে বসে আছে। আশিকার মা কোথা থেকে এসে আশিকাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আশিকা বারবার মাকে বুঝিয়ে যাচ্ছে, এভাবে কান্না করতে নেই, বারবার কষ্ট হবে। পাশে দাঁড়িয়ে আছে কবির। সে তার মনের কথা এই পরিস্থিতিতে কি করে বলবে সেটা ভাবছে। এতদিন বাবার কথা ভেবে সৎ মার সৎ বোনকে কিছু বলতে পারেনি,
কিন্তু এবার ওরা যা করলো তাতে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। আজই একটা ব্যবস্থা করবে বলে ঠিক করে নেয় সে। আশিকার দুই ভাই এবং ভাবি মিলে সবাই এক হয়। রুমের সবার মুখ কাঁদো কাঁদো হয়ে আছে। কবির এক জায়গায় অপরাধীর মতন চুপ করে দাঁড়িয়ে আছে। আশিকার বড় ভাই হঠাৎ বলে ওঠে, কবিরকে উদ্দেশ্য করে বলে, তুমি যেন কি বলতে চাইছিলে? ভয় পেও না, তোমার উপর আমাদের কোনো রাগ নেই, কারণ আমার বাবার মৃত্যু তার ভাগ্যে যেভাবে লেখা ছিল ওভাবেই হয়েছে। তুমি তখন দাঁড়িয়ে বললে আমাদের সাথে কথা আছে, কি কথা আছে সেটা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের বলতে পারো। আশিকার বড় ভাইয়ের এমন কথায় কবির একটু সাহস পায়। কবির নিজের মতন করে বলা শুরু করে, ভাইয়া, একটা সত্যি কথা বলবো। আপনারা সবাই আমাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হয়তো অবিশ্বাসই করবেন, কারণ আমি তো এতদিন কাপুরুষের মতন ব্যবহার করেছি। আমার আজ এমনিতেও আসার কথা ছিল এখানে, কিন্তু বাবার মৃত্যু সংবাদে আসতে হলো শেষ পর্যন্ত। আমি ছোট্ট একটা বাসা ঠিক করেছি, ভেবেছিলাম আশিকাকে নিয়ে ওখানে থাকবো, মাসে মাসে বাবাকে সংসার খরচ দেব। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেয় ডিভোর্স পেপার। আশিকার মতন আমাকেও ডিভোর্স পেপার পাঠানো হয়েছে, বলা হয়েছে আপনারা পাঠিয়েছেন। কি? আমরা পাঠিয়েছি? আর তোমাকেও পাঠানো হয়েছে মানে? আমার মনে হয় আমার মা আর বোন মিলে এটা করেছে, কারণ আমি এটা জানি না। তুমি কি সত্যি আমার বোনকে নিয়ে যেতে চাও? জি। আমি আগে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দেবেন। আমি অনেক খারাপ কাজ করেছি আপনাদের সাথে। আগের বিষয়গুলো নিয়ে ভেবো না। আমরা চাই আশিকা ভালো থাকুক। তুমি ওকে ভালো রাখতে পারলে আমরাও খুশি। আশিকা, তোর কোনো আপত্তি নেই তো, তাই না বোন? আশিকা চুপ করে ভাইদের আর স্বামীর কথা শুনছিল। সে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। বাবার শোকে যেন মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছে না। বাবাই তো তার সুখ দুঃখের সাথী ছিল। তাকে হারিয়ে আশিকা একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সবার মাঝে আরও অনেকক্ষণ কথা হয়। সবাই একসাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয় আজকে রাত এখানে থেকে আগামীকাল আশিকা কবিরের সাথে চলে যাবে। আশিকা এখনো নিশ্চিত নয় কবির কি সত্যি তাকে নিয়ে আলাদা সংসার করতে যাবে, আর এই কথাটা কি আগামীকাল তার মাকে বলতে পারবে? কারণ আশিকা এর আগেই নিজেই তো কবিরকে বলেছিল আলাদা থাকার কথা, কিন্তু কবির রাজি হয়নি। কিন্তু সে এখন নিজেই ভেবেছে আলাদা থাকার কথা। বিয়ের মতন সম্পর্ককে তার মা আর তার বোন এভাবে শেষ করতে চেয়েছিল, এটা জানতে পেরেই আশিকা আরও দুশ্চিন্তায় আছে। কবির কি সত্যিই তাকে এবার স্ত্রীর মর্যাদা দিতে পারবে? সত্যিই যদি দিতে পারে, এই সময় তার বাবা বেঁচে থাকলে এটা শুনে হয়তো তিনিই তার মেয়েকে এমন ভালো খবর শুনে সব থেকে বেশি খুশি হতেন। বাবার কথা মনে করে যেন বুক ভারী হয়ে আসে আশিকার। একটা মেয়ের কাছে বাবা নামক ব্যক্তিটা যে কি, সেটা অন্য কেউ বুঝবে না। পরদিন সকালে কবির আশিকাকে নিয়ে বাসার দরজার বাহিরে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। কবিরের বোন ফারজানা এসে দরজা খুলে দেয়। দরজার বাহিরে কবিরের পাশে পর্দা পরিহিতা কাউকে দেখে কবির জিজ্ঞেস করে, এটা কে ভাইয়া? কবির হাসির রেখা টেনে বলে, ভিতরে চল, বলছি। ফারজানাকে আর কিছু বলতে না দিয়ে আশিকার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যেতে থাকে কবির। আশিকা এক পলকে কবিরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার সাথে এগুলো কি সত্যিই ঘটছে? যে ছেলে তাকে নিয়ে আসার কথা ভাবতেও পারতো না, সেই ছেলে তার হাত ধরে নিয়ে যাচ্ছে ভিতরে। ভিতরে প্রবেশের সাথে সাথে কবিরের মা এগিয়ে আসেন। বাবা রুমে বসে বই পড়ছিলেন। কবির তার বাবাকেও ডেকে নেয়। বাবা বসার রুমে আসে। সবাই আগ্রহ নিয়ে আশিকার দিকে তাকিয়ে আছে। আশিকাও আশেপাশে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এ বাসায় তার প্রথম আশা, তাও ছেড়ে যাওয়ার জন্যই। কবিরের মা বলে ওঠেন, কে এটা পর্দা পরে কেন? কবির সোজা সাপটা উত্তর দেয়, আশিকা। আশিকা মানে? ও এখানে কেন? ফারজানা হঠাৎ মুখভঙ্গি পরিবর্তন করে উচ্চস্বরে বলে ওঠে কথাটি। কবিরও এবার নিজের ধমক দেওয়ার সাহস করে। আশিকা শুধু চুপচাপ কবিরকে দেখে যাচ্ছে। সে এখনো তার হাত ধরেই আছে। বউ হয় ও আমার, আর তুই ছোট হোস, তাই একদম ছোট হয়েই থাকবি। এখন এত বড় হোসনি যে বাবা মায়ের আগে বড় ভাই আর বড় ভাবির ব্যাপারে কথা বলবি। বাবা তোকে বুদ্ধিমতী বলে এখন আমি আর তোকে সেটা বলবো না। তুই আর তোর মাই আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? কোন সাহসে তোরা নিজেরা দুজন আলাদা করে ডিভোর্স পেপার পাঠালি? ও আচ্ছা, ওটা এখন আমার মা।
রাতে ওখান থেকে কি এগুলো শিখে আসলি নাকি? তোর শ্বশুরবাড়ি থেকে কি এসবই শিখিয়ে দিল? তোর শ্বশুর তো তোকে এসব কথা শেখাতে না পেরেই মারা গেল, তাহলে এসব কথা শেখালো কে তোকে? কবির এবার নিজেকে সংযত না রাখতে পেরে ফারজানাকে চড় বসিয়ে দেয়। সাথে সাথে এবার তার মা এগিয়ে এসে সামনে দাঁড়ায়। তোর এই বইয়ের জন্য আজ আমার মেয়ের গায়ে হাত তুললি তুই? তুই এক্ষুনি বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর মতন ছেলের আমার দরকার নেই। আমি যে আপন ছেলে নই, দরকার থাকবে কি করে? এতদিন ভালো ব্যবহার করেছেন, আমার সম্পদ আছে তাই। আমাকে ভুল বুঝিয়ে আমার স্ত্রীর থেকে দূরে রেখেছেন। যখন যা চেয়েছেন মা হিসাবে তাই পেয়েছেন, যখন যা চেয়েছেন মা হিসাবে তাই পেয়েছেন আমার থেকে। কিন্তু এই কয়েকদিনে যা যা করেছেন, এখন আপনাকে মা ভাবতে ইচ্ছেই করছে না। আর আপনার মেয়ে কে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার? আমার বাবা যদি বলে তাহলে আমি এখানে আর এক মুহূর্ত দেরি করব না। আমি বলছি তুই তোর বউকে নিয়ে বেরিয়ে যা, তোর বাবার পরিবর্তে বলে দিলাম। কবিরের বাবা এতক্ষণ চুপচাপ দেখছিলেন সবকিছু। এবার তিনি এগিয়ে এসে বললেন, বাড়িটা আমার, আমি এখনো বেঁচে আছি। আমার ছেলেকে আর ছেলের বউকে বেরিয়ে যেতে বলার তোমরা কে? আর ফারজানা মা, এটা আমি তোর থেকে একদম আশা করিনি। তুই কিনা এত নিচু মনের পরিচয় দিলি। আজ তুই আমার চোখে অনেক নিচু হয়ে গেলি, অনেক নিচু। তোকে আজ বিয়ে দিলে অন্যের বাড়ি চলে যেতে হবে। তখন যদি তোর সংসারটাকে ওইভাবে ভাঙতে আসে, তখন কি করবি মা? অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একদিন না একদিন নিজেকেই পড়তে হয়। তার মানে তুমি ওদের এখানে থাকতে দিচ্ছ? আমি কিন্তু এবার এই বাড়ি ছেড়ে চলে যাব। ফারজানার মায়ের এমন কথা শুনে এবার আর চমকালেন না তিনি। বরাবরই তিনি স্ত্রীর এমন কথা শুনে আসছেন। তুমি যেমন এ বাড়ির বউ, তেমন আশিকা মাও এই বাড়ির বউ। তোমাদের দুজনের সমান অধিকার আছে এখানে। অন্যের মেয়ের প্রতি এমন আচরণ করছো, নিজের মেয়ের কথাটা একবার ভেবে দেখো কিন্তু। আর হ্যাঁ, আজ সিদ্ধান্ত নিচ্ছি এই বাড়ি আমি আমার কবিরের নামে লিখে দেব। তোমরা আমাকে যে রূপ দেখালে আমি কখনো আশা করিনি। সব লিখে দেবে মানে? আমরা কি উড়ে এসেছি নাকি? কবির এবার সবাইকে থামিয়ে দিয়ে বলে, বাবা আপনি চুপ করুন, আপনাকে এসব করতে হবে না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। বাড়িতে আছেনই আপনারা। এখন আমি আমার বউকে নিয়ে এই পরিবেশে থাকতে পারবো না। আমি আর আশিকা এসেছিলাম আপনার দোয়া নিতে। আমার মা আর আমার বোনের আসল রূপ তো আমি দেখে নিয়েছি। আজ আমার সব আমি তাদের দান করে দিয়ে গেলাম। তারা ভালো থাকুক সব সময়। ছোটবেলায় মাকে হারিয়ে এই মাকে আপন করে নিয়েছিলাম, আর এখন এই সম্পর্কটাও কেমন অর্থহীন হয়ে গেছে। যে বোন একটা জিনিস নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, সারাক্ষণ ভাইয়া ভাইয়া করতো, সেই বোন এখন শত্রুতার মতন ব্যবহার করে। এখানে কিভাবে থাকবো বলেন? আমি নতুন বাসা নিয়েছি, আমি আর আশিকা ওখানেই থাকবো। চিন্তা করবেন না, মাসে মাসে টাকা পাঠাবো আমি। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি শুধু এই কথাগুলো জানাতে এসেছিলাম যে আমাদের দুজনকে যারা আলাদা করতে চেয়েছিল তারা অসফল। আমি কোনোদিন আশিকাকে ছাড়বো না। আশিকা এমন পরিস্থিতিতে একটা কথাও বলেনি, চুপচাপ শুধু চোখের পানি ফেলে সব কিছু দেখে গিয়েছে। আজকে তার যেন সম্মান হাজার গুণ বেড়ে গিয়েছে। স্বামী যখন সঠিকভাবে স্ত্রীর হয়ে সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে, তা আসলেই দেখার মতন। সারা দুনিয়ার বিরুদ্ধে চলে যাক, স্বামী পাশে থাকলে আর কিচ্ছু লাগে না। এতদিন সে শুধু এই ঘরটাই চাইতো, কিন্তু আজ এই ঘর না পেয়েও অনেক কিছু পেয়ে গিয়েছে যা সে কল্পনাও করতে পারেনি। প্রতিটা নারী এমন পুরুষ তার জীবনে চায়। আশিকার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে কবির আবার আশিকার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। আশিকার মনে হয় এভাবে সে যেন রাস্তায়ও প্রিয় মানুষটির সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। খোলা আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া জানাতে থাকে উপরওয়ালাকে। বাবার কথা মনে পড়ে চোখ ছলছল করে ওঠে তার। এমন সময় মনে পড়ে তার বাবার বলা সেই কথাটা, উপরওয়ালার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।